সারা দেশে ঘটছে বহু খবর, গতির সঙ্গে পাল্লা দিয়ে কিছু খবর জায়গা করছে শিরোনামে। দিনভর ঘটে যাওয়া সেই সমস্ত খবর নিয়ে আমি সুচেতনা শুরু করছি 15-15-5। শুরুতেই চোখ রাখবো হেডলাইন্সে। দৈনিক সংক্রমণের রেকর্ড আমেরিকায়। একদিনে করোনা সংক্রমণ 10 লক্ষ পার, দৈনিক মৃত্যু প্রায় 2000। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যে চাঞ্চল্য। মোদি যেখানে বিতর্ক সেখানে আন্দামানে মাউন্ট হ্যারিয়েটের নাম বদলে মাউন্ট মণিপুর রাখার সিদ্ধান্ত, বিমানবন্দর উদ্বোধনেও বিতর্ক, আদানির হাতে বন্দর তুলে দেওয়ার অভিযোগ। গঙ্গাসাগরে কড়া রাজ্য, পুণ্যার্থীদের করোনা পরীক্ষা, পজিটিভ হলে আইসোলেশন, অসুস্থদের জন্য শম্ভুনাথে বন্দোবস্ত। দেশব্যাপী করোনা সংক্রমণের জের ফের পিছোচ্ছে অক্ষয় কুমার অভিনীত পৃথ্বীরাজ ছবির মুক্তি। এবার চোখ রাখবো প্রথম 15টি খবরে। রাজ্যে বেলাগাম করোনা সংক্রমণের হ্রাস টানতে নাভিশ্বাস উঠেছে প্রশাসনে। তৃতীয় ঢেউ নিয়ে উদ্বিগ্ন চিকিৎসক মহল। সংক্রমণ ঠেকাতে সোমবার থেকে রাজ্যে লাগু বিধিনিষেধ। এই পরিস্থিতিতে কিভাবে গঙ্গাসাগর মেলা করা হবে তা নিয়েই আলোচনায় প্রশাসন। মেলা বন্ধ নয়, বরং কোভিড বিধি মেনে উৎসবের পক্ষেই কলকাতা পুরসভা। কি কি ব্যবস্থা তা নিয়েছিল এদিনের আলোচনা। কোভিড আবহে গঙ্গাসাগর, বাবুঘাটে প্রত্যেক পুণ্যার্থীর করোনা পরীক্ষা, ঘাটে ঘাটে পরীক্ষা শিবির, থাকছে আইসোলেশন সেন্টার। পজিটিভ হলে পুণ্যার্থীদের নিভৃত বাস, অসুস্থদের শম্ভুনাথ পণ্ডিতের চিকিৎসার ব্যবস্থা। সড়ক ও ট্রেন পথে গঙ্গাসাগর পৌঁছে দেওয়া হবে। চলবে পর্যাপ্ত স্পেশাল ট্রেন ও লঞ্চ, থাকবে পর্যাপ্ত বাসের ব্যবস্থাও। যারা বাইরে ঘোরাঘুরি করছেন তারা অবশ্যই সুস্থভাবে থাকবেন, ডিস্টেন্স মেনটেন থাকবেন এবং মাস্ক পরে ঘুরবেন। রাজ্যে কোভিডের বারবারন্ত করোনা নয়া ভ্যারিয়েন্ট ঘুম উড়িয়েছে। সংক্রমণের হ্রাস টানতে শহর জেলায় এলাকা ভিত্তিক বন্দি করার পরিকল্পনা নিয়েছে প্রশাসন। শহরে আপাতত 25টি এলাকাকে কন্টেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিধাননগর সল্টলেকেও 21টি জায়গাকে মাইক্রো কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। যে সমস্ত অঞ্চলে 5 জন বা তার বেশি মানুষ সংক্রমিত হয়েছেন সেই জোনগুলিকে কন্টেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি বহুতল আবাসনগুলিতেও সংক্রমণ বাড়লে সেগুলি মাইক্রো কন্টেনমেন্টের আওতায় আনা হয়েছে। দক্ষিণ কলকাতায় কন্টেনমেন্ট জোনগুলিতে ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। সল্টলেকেও সিবি ব্লকের 86 থেকে 90 নম্বর ও 132-133 নম্বর বাড়িগুলিকে সংক্রমণ বাড়ায় কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে বাড়িগুলিকে ঘিরে দেওয়া হয়েছে। গোটা চত্বরে মাইকে প্রচারও চালানো হচ্ছে যাতে ওই বাড়িগুলির সংলগ্ন বাড়িগুলি সতর্ক থাকে। ওই বাড়ি থেকে কেউ বেরিয়ে ঘোরাঘুরি না করে, বাইরের এলাকা থেকেও যাতে কেউ এই চত্বরে প্রবেশ না করে। রাজ্যে করোনার দৈনিক সংক্রমণে হাই জাম্প। একদিনে করোনায় আক্রান্তের সংখ্যা 9000 পার করল। সোমবারের তুলনায় সংক্রমণ বাড়ল প্রায় 50%। রেহাই নেই কলকাতারও। তিলোত্তমায় আক্রান্ত হলেন 4000-এর বেশি। স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী 24 ঘন্টায় রাজ্যে করোনায় সংক্রমিত হয়েছেন 9073 জন। এর মধ্যে কলকাতায় সংক্রমিত হয়েছেন 4759। সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর 24 পরগনা। এরপরই দক্ষিণ 24 পরগনার স্থান। বেড়েছে মৃতের সংখ্যাও। গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 16 জনের। রাজ্যে ক্রমশ বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। পজিটিভিটি রেট উদ্বেগ বাড়াচ্ছে প্রতিনিয়ত। সংক্রমণ থেকে বাদ পড়েননি স্বাস্থ্যকর্মীরাও। এই পরিস্থিতিতে স্বাস্থ্য ব্যবস্থা কতটা স্বাভাবিক রাখা যায় তা নিয়ে তৎপর রাজ্যের চিকিৎসকেরা। রাজ্যবাসীকে স্বচ্ছ ধারণা দিতে মঙ্গলবার সাংবাদিক বৈঠক করলেন কলকাতার বিশেষজ্ঞ চিকিৎসকেরা। ভাইরাসের চরিত্র বদল হয়ে গিয়েছে, ফলে অ্যান্টিবডি ককটেল কাজ করবে না, জানিয়ে দিলেন চিকিৎসকেরা। পাশাপাশি এও জানিয়েছেন কলকাতায় ব্যাপকভাবে তৃতীয় ঢেউ চলে এসেছে। বিশেষজ্ঞদের কথা মতো পরিস্থিতির যাতে আরও খারাপ না হয় সেদিকে লক্ষ্য রাখার দায়িত্ব কিন্তু কেবলমাত্র নাগরিকদেরই। তৃতীয় ঢেউ আটকানোর একমাত্র উপায় হলো জমায়েত বন্ধ করা, সমস্ত কোভিড প্রোটোকল মানা। কোন ওষুধ ব্যবহার করা হবে সেটা চিকিৎসকেরা ঠিক করবেন। আতঙ্ক করবেন না, হাসপাতাল দাঁড়িয়ে থাকবে আপনার পাশে। কিন্তু পাশাপাশি তারা এও জানিয়েছেন একটু সাবধান হলে, একটু চোয়াল শক্ত করে থাকলে আমরাই পারবো তৃতীয় ঢেউ আটকাতে। রাজনীতি যেখানে মুখ্য বিষয় সেখানে করোনা আতঙ্ক গৌণ, এমন প্রমাণই মিলল উত্তরপ্রদেশের বরেলিতে। সরকারি নিষেধাজ্ঞাকে উড়িয়ে দিয়ে মহিলাদের ম্যারাথন অনুষ্ঠিত হলো। অংশ নিলেন বহু মহিলা। বরেলিতে এই ম্যারাথনের আয়োজক ছিলেন স্থানীয় কংগ্রেস নেতৃত্ব। ম্যারাথনে অংশগ্রহণকারী অনেকের মুখেই ছিল না মাস্ক। আর শুরুর সঙ্গে সঙ্গেই বিপত্তি। দৌড় শুরুর সঙ্গে সঙ্গে অংশগ্রহণকারী অনেককে দেখা গেল পড়ে যেতে। ঘটনায় বেশ কয়েকজন প্রতিযোগী পদপিষ্ট হন। দেশ জুড়ে প্রতিদিন হাই জাম্প
দিচ্ছে করোনার দৈনিক সংক্রমণ। আতঙ্ক তৈরি করেছে নতুন স্ট্রেন ওমিক্রন। তার মধ্যে কংগ্রেসের এই ম্যারাথন নিয়ে উঠছে প্রশ্ন। যদিও পদপিষ্টের ঘটনায় সাফাই দিয়েছেন কংগ্রেস নেত্রী সুপ্রিয়া আরন। চাপে পড়ে ঢাল করেন বৈষ্ণোদেবীতে পদপিষ্টের ঘটনাকে। সপরিবারে করোনায় আক্রান্ত বাবুল সুপ্রিয়। এই নিয়ে তৃতীয়বার করোনায় আক্রান্ত হলেন তৃণমূল নেতা। বাবুল সুপ্রিয়র স্ত্রী এবং বাবাও কোভিড পজিটিভ। তার সঙ্গে কর্মরত বেশ কয়েকজনও করোনায় আক্রান্ত। টুইট করে নিজেই সপরিবারে করোনা সংক্রমণের খবর জানিয়েছেন বাবুল সুপ্রিয়। এ নিয়ে টুইটে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে তোপ দেখেছেন তৃণমূল নেতা। টুইটে তিনি লিখেছেন, আমার বাবার বয়স 84। জরুরি ভিত্তিতে তার ককটেল অ্যান্টিবডি ইনজেকশনের প্রয়োজন, তবে সেটি বাজারে অমিল। এই অ্যান্টিবডি ইনজেকশনের দাম 61,000 টাকা। এতটা ব্যয়বহুল চিকিৎসার খরচ কিভাবে বহন করবেন সাধারণ মানুষ? এই নিয়ে তৃতীয়বার করোনায় আক্রান্ত হলেন বাবুল সুপ্রিয়। প্রথমবার করোনায় আক্রান্ত হওয়ার সময় কোভিডে মৃত্যু হয় তার মায়ের। কলকাতায় ঝড়ের গতিতে বাড়ছে করোনা সংক্রমণ। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন পুলিশ, চিকিৎসক থেকে নার্স, স্বাস্থ্যকর্মীদের মতো প্রথম সারির করোনা যোদ্ধারা। লালবাজার সূত্রের খবর, কলকাতা পুলিশে মোট কোভিড আক্রান্ত বেড়ে 86 জন। নতুন করে 3 জন ডিসি আক্রান্ত হয়েছেন বলে লালবাজার জানিয়েছে। এরা হলেন দেবস্মিতা দাস, জাফর আজমল কিডবাই এবং সৈকত ঘোষ। এখনো পর্যন্ত কলকাতা পুলিশের মোট 8 জন আইপিএস করোনায় আক্রান্ত। সকলেই বাড়িতে আইসোলেশনে রয়েছেন। সোমবারের পরিসংখ্যান অনুযায়ী কলকাতা পুলিশে করোনায় আক্রান্ত হয়েছিলেন 22 জন পুলিশ কর্মী। ডিসি ট্রাফিক সাউথের করোনার পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসা সোমবার কোভিড আক্রান্ত হন অ্যাডিশনাল সিপি দেবাশিস বড়াল। এর আগের পর্যায়েও এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল একাধিক পুলিশ কর্মী কর্তার। এবার মৃত্যুর হার কম, তবে সংক্রমণ ছড়াচ্ছে হু হু করে। হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রাজ্যের বিদ্যুৎ এবং ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস। মঙ্গলবার সকালে আলিপুরের ওই বেসরকারি হাসপাতাল থেকে ছাড়া পেলেন তিনি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সুস্থ থাকলেও শারীরিক দুর্বলতা রয়েছে মন্ত্রীর। সেহেতু চিকিৎসকেরা তাকে বাড়িতে আরও 3 থেকে 4 দিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। গত শনিবার করোনায় আক্রান্ত হন মন্ত্রী অরূপ বিশ্বাস। মৃদু উপসর্গ থাকায় আলিপুরের ওই বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। তার চিকিৎসায় 3 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। প্রথম থেকেই মন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল। 3 দিন পর মঙ্গলবার হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন। করোনা দৈনিক সংক্রমণে নতুন রেকর্ড মার্কিন যুক্তরাষ্ট্রের। গত 24 ঘন্টায় সেখানে আক্রান্ত 10 লক্ষাধিক, যা অতিমারির শুরুর সময় থেকে এখনো পর্যন্ত সর্বাধিক। সেদেশের স্বাস্থ্য দফতরের সোমবারের রিপোর্ট অনুযায়ী আগের দিনের থেকে যা প্রায় দ্বিগুণ। বিশ্বের কোনো দেশেই এখনো পর্যন্ত একদিনে এত আক্রান্তের খবর পাওয়া যায়নি। আগের 2 বছরেও মার্কিন যুক্তরাষ্ট্রে একসঙ্গে এত আক্রান্ত হওয়ার নজির নেই। গত 24 ঘন্টায় সেখানে আক্রান্তের সংখ্যা 10,45,968। মৃত্যু হয়েছে 1,909 জনের। আতঙ্ক তৈরি হচ্ছে রাজ্যে করোনার দৈনিক সংক্রমণে, সেই সঙ্গে রয়েছে ওমিক্রনের উদ্বেগও। দেশের বাইরে থেকে আসা বিমানগুলির ক্ষেত্রে বিধিনিষেধ জারি করেছে রাজ্য সরকার। তবে দিল্লি, মুম্বাই থেকে কলকাতায় আসা বিমান সপ্তাহে 3 দিন চালানোর জন্য কেন্দ্রের কাছে আবেদন জানালো। এ ব্যাপারে কেন্দ্রীয় বিমান মন্ত্রককে চিঠি দিল নবান্ন। সেক্ষেত্রে সোম, বুধ ও শুক্রবার বিমান চালানোর জন্য আবেদন করা হয়েছে। গোটা দেশের সঙ্গে বিহারেও লাফিয়ে বাড়ছে করোনায়। ইতিমধ্যেই এই রাজ্যের নালন্দা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে করোনায় আক্রান্ত হয়েছেন 100 জন চিকিৎসক। হাইকোর্টে কোভিডে আক্রান্ত বিচারপতি, সংশ্লিষ্ট আধিকারিক ও কর্মীরা। মঞ্জুইস হাউসে আক্রান্ত 18 জন। তবে এর মধ্যেও নিজের সোশ্যাল যাত্রা স্থগিত রাখতে রাজি নন মুখ্যমন্ত্রী। কিছুদিন আগে নীতিশ কুমার বলেছিলেন, বিহারে শুরু হয়েছে করোনার 3য় ঢেউ। কয়েকদিনের মধ্যেই মুখ্যমন্ত্রীর দরবারে আসা 6 জনের করোনায় আক্রান্ত হওয়ার খবরও মিলেছে। তবে তার জন্য পিছপা হতে রাজি নন নীতিশ। বাতিল হবে না তার সোশ্যাল রিফর্ম যাত্রা। তার বক্তব্য, পরিস্থিতি এখনো সেরকম কিছু নয়। ये सब देख करके फिर जो भी निर्णय लेना होगा निर्णय लिया जाएगा। अभी वैसी स्थिति नहीं आई है, तो हम लोग जो मीटिंग करते हैं तो आप जानते ही न हैं, सब लोगों को सुरक्षित रखा जाता है। कभी जाकर के देख लीजिए, जो जीविका समूह की दीदियां होती हैं उनको देखिए कितने सुरक्षा के साथ वो आती हैं, बैठाया जाता है, सारी बात होती है। हाँ, लेकिन एक है कि हम जब जाते हैं तो आप जानते हैं भीड़ बहुत होती है और सब लोगों के साथ बातचीत करना पड़ता है, लोगों की बात हम सुनते हैं और फिर दूसरा एक समीक्षा बैठक भी होती है। तो ये सब तो हो रहा है, देखा जाएगा आगे कैसे क्या कर सकते हैं। अभी कल पहुंच जाएंगे। आप लोग जो बोल रहे हैं सब चीजों पर आज हो रहा है, कल भी होगा, कल शाम जाएगा एक निर्णय लिया। করোনা আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মঙ্গলবার টুইট করে নিজেই কথা জানিয়েছেন তিনি। দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, করোনার রিপোর্ট পজিটিভ এসেছে, তবে মৃদু উপসর্গ রয়েছে। গত কয়েকদিন তার সংস্পর্শে যারা এসেছেন তারা যেন কোভিড পরীক্ষা করিয়ে নেন। আতঙ্কিত হওয়ার কিছু নেই।
দিল্লিতে ঝড়ের গতিতে ছড়াচ্ছে করোনা সংক্রমণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রেড অ্যালার্ট জারি হতে পারে রাজধানীতে। চিকিৎসকদের আশঙ্কা, রাজধানীতে সংক্রমণ যে হারে ছড়াচ্ছে তাতে জানুয়ারির মাঝামাঝি নাগাদ দৈনিক সংক্রমণ পেরোতে পারে 25,000-এর গণ্ডি। ছুটি বাতিল এইমসে চিকিৎসকদের। সপ্তাহান্তে জারি নৈশ কারফিউ। দিল্লিতে বেসরকারি অফিসগুলিতে 50% উপস্থিতিতে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। বাকি সব কাজই ওয়ার্ক ফ্রম হোমের উপর জোর দেওয়ার পাশাপাশি ছাড় দেওয়া হয়েছে কেবল জরুরি পরিষেবায়। ফের লকডাউনের আশঙ্কায় মাথায় হাত ক্ষুদ্র ব্যবসায়ীদের। এখন সময় একটা বিরতির পর থাকছে ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো পরের 15টি খবরে। এক যাত্রায় 2 লক্ষ পূরণ। মঙ্গলবার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মাউন্ট হ্যারিয়েটের নাম বদল করল কেন্দ্র। নতুন নাম হল মাউন্ট মণিপুর। ভোটমুখী মণিপুরে গিয়ে ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। একই সঙ্গে আগরতলা বিমানবন্দরের নতুন টার্মিনালেরও উদ্বোধন করেন তিনি। আর 2 অনুষ্ঠান মঞ্চ থেকেই কংগ্রেসকে আক্রমণ করতে ছাড়লেন না প্রধানমন্ত্রী। মোদীর মন্তব্য, আগের সরকার পূর্বে তাকাবো না নীতি নিয়ে চলত। তার সরকার উত্তর পূর্ব ভারতে উন্নয়নে নজর দিয়েছে বলে দাবি করেন তিনি। তবে প্রধানমন্ত্রীর এই সফরের সমালোচনা করতে ছাড়েনি তৃণমূল। বর্তমানে সারা দেশে বেড়েছে করোনার দৈনিক সংক্রমণ। প্রধানমন্ত্রী করোনা ছড়িয়ে দিতেই উত্তর পূর্ব ভারতের ভোটমুখী রাজ্যগুলিতে গেছেন বলে কটাক্ষ ঘাসফুল শিবিরের। জাতীয় মানবাধিকার কমিশনে বিজেপির লোকজন আছে, তারা কেন্দ্রকে খুশি করতে মিথ্যে রিপোর্ট দিয়েছে আদালতে। বিস্ফোরক মন্তব্য তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। সোমবারই ভোট পরবর্তী হিংসা মামলায় জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে থাকা 21টি যৌন হেনস্থার মতো গুরুতর অভিযোগ ভুয়ো বলে আদালতে জানিয়েছিল সিবিআই। সেই ঘটনার প্রেক্ষিতেই এই মন্তব্য তৃণমূল সাংসদের। সিবিআই বলেছে যে এই অভিযোগগুলো সম্পর্কে কোনো ধরনের কোনো প্রমাণ পাওয়া যায়নি। সুতরাং আমাদের দল থেকে প্রথম থেকেই যে বলা হচ্ছিল যে জাতীয় মানবাধিকার কমিশনে বিজেপি লোকেরা রয়েছে বসে এবং তারা মিথ্যার আশ্রয় নিয়ে বিজেপির রাজনৈতিক এজেন্ডাকে পরিপুষ্ট করার জন্য এই ধরনের বুনো অভিযোগ করছে এবং আদালতের কাছে মিথ্যে রিপোর্ট দিয়েছে। এবং আদালতের কাছে মিথ্যে রিপোর্ট দেওয়া একটা গর্হিত অপরাধ। অবিলম্বে এই জাতীয় মানবাধিকার কমিশনকে ভেঙে দেওয়া উচিত এবং ভেঙে দিয়ে দলনিরপেক্ষ, রাজনৈতিক দল নিরপেক্ষ একটি সংস্থা হিসেবে এটাকে গড়ে তোলা উচিত। দিল্লির ধর্ষণ কাণ্ডের পর দেশের প্রতিটি মেট্রো শহরে সিসিটিভি বসানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ মেনেই কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের জন্য 181 কোটি টাকা বরাদ্দ করে। অভিযোগ 2019 সাল থেকে এখনো পর্যন্ত তা সম্পূর্ণ হয়নি। এই নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। মামলাকারীর পক্ষের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে অভিযোগ করেন বরাদ্দ টাকা তছরূপ হয়েছে। মঙ্গলবার মামলার শুনানিতে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় আদালতে জানান, ইতিমধ্যেই 1020টি সিসিটিভি লাগানো হয়েছে, বাকি ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য হলফনামা আকারে আদালতকে জানানোর সুযোগ দেওয়া হোক। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চের নির্দেশ, আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে রাজ্য হলফনামা জমা দেবে। ডুমুরজলা পার্কের মধ্যে কিভাবে স্পোর্টস সিটি, রাজ্যের কাছে এ নিয়ে কৈফিয়ত চাইল কলকাতা হাইকোর্ট। ডুমুরজলা পার্কের মধ্যে প্রায় 56 একর জমির ওপর তৈরি হচ্ছে ডুমুরজলা স্পোর্টস সিটি। এর ফলে ইকোসিস্টেম নষ্ট হচ্ছে বলে অভিযোগ এনে মামলা করেন আইনজীবী ইমতিয়াজ আহমেদ। তার আইনজীবী বিকাশ ভট্টাচার্যের দাবি, স্পোর্টস সিটি তৈরি করতে দিদার বোঝানো হচ্ছে জলাভূমি, ক্ষতি হচ্ছে বাস্তুতন্ত্রের। আগামী 28 ফেব্রুয়ারি রাজ্যকে বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চের কাছে হলফনামা দিয়ে জানাতে হবে এই স্পোর্টস সিটি কোথায়, কিভাবে তৈরি হচ্ছে, সবুজ ধ্বংসের ব্যাখ্যাই বা কি। বিষয়টি নিয়ে জানালেন 2 আইনজীবী ইমতিয়াজ আহমেদ এবং সব্যসাচী চট্টোপাধ্যায়। চলতি বছরে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন। দিনক্ষণ ঘোষণা না হলেও সরগরম যোগী রাজ্য। এবার অদ্ভুত কথা শোনালেন বিজেপি রাজ্যসভার সাংসদ হরনাথ সিং যাদব। বিধানসভা নির্বাচনে যোগী আদিত্যনাথ যাতে মথুরা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন সেই আর্জি জানান তিনি। এ ব্যাপারে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকেও চিঠি লিখেছেন। এখানেই থেমে থাকেননি তিনি। কৃষ্ণ নাকি স্বপ্নে তাকে বলেছেন যোগী আদিত্যনাথ যাতে মথুরা থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। বিধানসভা নির্বাচনে আদিত্যনাথ তাহলে কি মথুরা থেকেই লড়বেন, সেটাই দেখার। সামনের মাসেই 8 রাজ্যের সঙ্গে শুরু হচ্ছে পাঞ্জাবের বিধানসভা নির্বাচন।
সূত্রের খবর, বিধানসভা নির্বাচনে আপের মুখ হতে চলেছেন ভগবন্ত মান। আসন্ন নির্বাচনে তাঁকেই মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে সামনে রেখে ভোটে লড়বে কেজরিওয়ালের আম আদমি পার্টি। উত্তরের এই রাজ্যের নির্বাচনী প্রচারে ইতিমধ্যেই বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। সূত্রের খবর, খুব শীঘ্রই মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে ঘোষণা হবে ভগবন্ত মানের নাম। অরুণাচলে চীনা আগ্রাসন যে বাড়ছে তার প্রমাণ মিলল বুমলা লেক এলাকায়। সেখানকার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে। দেখা যাচ্ছে লেকের একপারে দাঁড়িয়ে লাল ফৌজ, মুখোমুখি দাঁড়িয়ে ভারতীয় জওয়ানরা। চীনা ফৌজ যাতে ফিরে যায় সে কথা বলতে শোনা গেছে ভারতীয় ফৌজকে। অরুণাচল চীনের অংশ বলে ইতিমধ্যেই দাবি করেছে বেইজিং। তীব্র প্রতিবাদ জানিয়েছে দিল্লি। বুমলা লেক এলাকার ঘটনায় অরুণাচল সীমান্তে ফের উত্তেজনা তৈরি হলো বলে মনে করা হচ্ছে। দুই কোরিয়া এক হোক, ঠান্ডা যুদ্ধ শেষ হওয়ার পর থেকে এমনটাই স্বপ্ন দেখেছে বিশ্ববাসী। এবার দুই কোরিয়াকে এক করার জন্য হাত বাড়িয়ে দিলেন দক্ষিণ কোরিয়ার প্রধান মুন জে-ইন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, দুই কোরিয়ার মধ্যে শান্তি প্রতিষ্ঠা করবেন তিনি। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নিজের মেয়াদের শেষ দিন পর্যন্ত কূটনৈতিক তৎপরতা চালানোর কথা জানান তিনি। যদিও এই বিষয়ে উত্তর কোরিয়ার তরফে কোনো মন্তব্য মেলেনি। দক্ষিণ কোরিয়ার প্রধান বলেন, দুই কোরিয়ার মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে তার তরফে যা যা করা সম্ভব তা তিনি করবেন। শুধু পরিস্থিতি স্বাভাবিক নয়, শান্তি প্রতিষ্ঠা করতেও তিনি এবং তার সরকার যাবতীয় সাহায্য করবে। পরবর্তী সরকারও একই ভূমিকা নেবে বলে আশাবাদী তিনি। আগামী মে মাসে মেয়াদ শেষ হবে মুন জে-ইনের। এদিন নববর্ষ উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। আর সেখানেই দুই কোরিয়ার মধ্যে প্রয়োজনীয় কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাওয়ার ব্যাপারে প্রতিশ্রুতি দেন তিনি। ইতিমধ্যেই অ্যাশেজ সিরিজ নিজেদের দখলে নিয়েছে অস্ট্রেলিয়া। 5 ম্যাচের অ্যাশেজ সিরিজে প্রথম 3 টেস্টেই বড় ব্যবধানে জয় পেয়েছে প্যাট কামিন্সরা। বুধবার থেকে সিডনিতে শুরু হচ্ছে পিঙ্ক বলের চতুর্থ টেস্ট। অস্ট্রেলিয়ার প্রাক্তন বোলার গ্লেন ম্যাকগ্রার প্রয়াত স্ত্রী জেনের স্মৃতিতে নতুন বছরে গোলাপি বলের টেস্ট খেলা হয়। অস্ট্রেলিয়ার লক্ষ্য অ্যাশেজের 5টি টেস্ট জিতেই ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করা। কিন্তু অজিদের কাছে বাধা হতে পারে সিডনির আবহাওয়া। পূর্বাভাস অনুযায়ী সিডনি টেস্টের প্রথম 4 দিন বৃষ্টি হতে পারে। ফলে অস্ট্রেলিয়ার 5-0 জয় এড়াতে ইংল্যান্ডের জরুরদের কাছে আশীর্বাদ হতে পারে সিডনির আবহাওয়া। এদিকে সিডনির চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়া দলের সম্ভবত একটি পরিবর্তন হচ্ছে। ট্রাভিস হেডের পরিবর্তে প্রথম একাদশে ফিরছেন উসমান খোয়াজা। 2019-এর পর অস্ট্রেলিয়ার প্রথম একাদশে সুযোগ পাচ্ছেন খোয়াজা। এদিকে অ্যাশেজ হাতছাড়া হওয়ার পর ঘরের বাইরে সমালোচনায় বিদ্ধ ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। তবে বাইরের সমালোচনায় কান দিচ্ছেন না তিনি। অ্যাশেজের বাকি 2টি টেস্ট জিতে অজিদের জয়ের ব্যবধান কমানোই এখন লক্ষ্য ইংল্যান্ডের। অস্ট্রেলিয়ান ওপেন খেলবেন নোভাক জোকোভিচ। মঙ্গলবার এক টুইট বার্তায় অস্ট্রেলিয়ান ওপেন খেলার কথা জানালেন এই মুহূর্তে বিশ্বের 1 নম্বর টেনিস তারকা জোকোভিচ। কোভিড টিকা না নিলে অস্ট্রেলিয়ায় প্রবেশে অনুমতি দেওয়া হবে না বলে জানানো হয়েছিল। তিনি কোভিড টিকা নিয়েছেন কিনা পরিষ্কার করে বলেননি। তবে তার শারীরিক পরীক্ষার পর ভিক্টোরিয়া স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে অস্ট্রেলিয়ায় ঢোকার ছাড়পত্র দেওয়া হয়েছে বলে জানিয়েছেন 20টি গ্র্যান্ড স্ল্যামের মালিক জোকোভিচ। আগামী 17 জানুয়ারি থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন, চলবে 30 জানুয়ারি পর্যন্ত। এর আগে 9বার অস্ট্রেলিয়ান ওপেনের চ্যাম্পিয়ন হয়েছেন জোকোভিচ। বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম প্রতিযোগিতা অস্ট্রেলিয়ান ওপেন। রাফায়েল নাদাল, রজার ফেডারারকে টপকে 21 নম্বর গ্র্যান্ড স্ল্যামটা জোকোভিচ এখন জিততে পারেন কিনা সেটা সময়ই বলবে। বঙ্গ ক্রিকেট করোনায় আক্রান্ত। করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসায় দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া। এছাড়াও করোনায় আক্রান্ত হলেন বাংলার প্রাক্তন অধিনায়ক ও অনূর্ধ্ব 23 দলের বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা। বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন লক্ষ্মী। কয়েকদিন আগে বাংলা সিনিয়র দলের 7 জন ক্রিকেটার করোনায় আক্রান্ত হন। বাংলা দলের সহকারী কোচ সৌরাশিস লাহিড়ী আছেন করোনায় আক্রান্তদের তালিকায়। গত কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন সিএবি সভাপতি। আরটিপিসিআর রিপোর্ট পজিটিভ আসার পরই মঙ্গলবার দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন অভিষেক। বর্তমানে স্থিতিশীল আছেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া। কলকাতা টিভি। করোনার বাড়বাড়ন্তে আবারও বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক ক্রীড়া প্রতিযোগিতা। আগামী 27 জানুয়ারি থেকে ভোপালে ন্যাশনাল ইউথ অ্যাথলেটিক্স প্রতিযোগিতা হওয়ার কথা থাকলেও করোনার বাড়বাড়ন্তে স্থগিত হয়ে গেল এই ক্রীড়া প্রতিযোগিতা। 1 মার্চ থেকে 4 মার্চ কুয়েতে অনুষ্ঠিত হবে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ।
আন্তর্জাতিক এই প্রতিযোগিতার জন্য ভোপালে ন্যাশনাল ইউথ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ থেকেই বাছা হবে ভারতীয় দল। করোনার প্রভাব কমলে ফেব্রুয়ারিতে এই প্রতিযোগিতা হবে বলে জানিয়েছে অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া। এখন সময় একটা বিরতির পর থাকছে ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো পরের 5টি খবরে। 21শে জানুয়ারি মুক্তির অপেক্ষায় রয়েছে অক্ষয় কুমার অভিনীত ছবি পৃথ্বীরাজ। সূত্রের খবর, এখনো আনুষ্ঠানিক ঘোষণা না হলেও পিছোতে চলেছে ছবির মুক্তি। পৃথ্বীরাজের প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসের অন্দরমহল সূত্রে খবর, বর্তমান করোনা পরিস্থিতিতে ছবির মুক্তিতে নারাজ কর্ণধার আদিত্য চোপড়া। দীর্ঘদিন ধরেই আটকে রয়েছে ছবির মুক্তি। তাই নতুন বছরের শুরুতে পৃথ্বীরাজ মুক্তির খবরে উচ্ছ্বসিত হয়েছিলেন সিনেপ্রেমীরা। কিন্তু গত ডিসেম্বরের শেষ পর্ব থেকেই শুরু হয় অতিমারির বাড়বাড়ন্ত। ক্রিসমাসের পর স্থগিত হয়েছে বছরের শেষ ছবি জার্সির মুক্তি। করোনা পরিস্থিতির কারণে রাজামৌলির RRR এর মুক্তিও অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিয়েছেন প্রযোজকরা। একদিকে একাধিক রাজ্যের সিনেমা হল মাল্টিপ্লেক্স বন্ধ, অন্যদিকে প্রতিদিন নতুন করে বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে পৃথ্বীরাজের মুক্তি চাইছেন না প্রযোজক। পিছিয়ে গিয়েছে ছবির ট্রেলার মুক্তির দিনও। সূত্রের খবর, যশরাজ থিঙ্ক ট্যাঙ্ক বলছে, পৃথ্বীরাজ এমন একটি ছবি যখন মুক্তি পাবে তখনই ভালো ব্যবসা করবে, কারণ ছবির মেইন ইউএসপি অভিনেতা অক্ষয় কুমার। পাশাপাশি মানুষী চিল্লার, সঞ্জয় দত্ত, সোনু সুদ তো রয়েছেনই। করোনাকালের পর বক্স অফিসের হাল ফেরাতে কাজে আসবে পৃথ্বীরাজ। তাই ছবিকে তুরুপের তাস করে পকেটে রাখতে চান আদিত্য চোপড়া। তবে আরও কিছুটা অপেক্ষা করতে চান তিনি, মেপে নিতে চান দেশের করোনা পরিস্থিতি। তারপরই পৃথ্বীরাজ নিয়ে বড় ঘোষণা করবেন আদিত্য। গত 17 ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পেয়েছে আল্লু অর্জুন অভিনীত ছবি পুষ্পা দ্য রাইজ পার্ট 1। মুক্তির পরই গোটা দেশের বক্স অফিসে তোলপাড় ফেলে দিয়েছে এই ছবি। যেখানে 83-র মতো ছবি বক্স অফিসে ভালো ফল করতে ব্যর্থ হয়েছে। স্পাইডারম্যানের রাজ চলছে গোটা বিশ্ব জুড়ে, সেখানে বাজিমাত করেছে পুষ্পা। ছবির বক্স অফিস কালেকশন 300 কোটির মতো। পুষ্পাতে আল্লু অর্জুন ছাড়াও রয়েছেন রশ্মিকা মান্দানা, ফরহাদ ফাজিলের মতো দক্ষিণী তারকারা। বিশেষজ্ঞরা বলছেন, করোনা পরিস্থিতি না থাকলে বক্স অফিসে আরো ভালো ফল করত পুষ্পা। করোনা পরিস্থিতির জন্য বহু সিনেপ্রেমী ছবি দেখার সুযোগ পাননি। তাদের জন্যই এবার ওটিটিতে বাজিমাত করতে আসছে এস সুকুমার পরিচালিত ছবি পুষ্পা দ্য রাইজ। শুক্রবার থেকেই একটি আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্মে পুষ্পার ওটিটি স্ট্রিমিং শুরু হবে বলে খবর। 15-15-5 এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।